করিম শেখকে একা একা ঘরে ঢুকতে দেখে তার মা আর বোনেরা হতবাক হয়ে গেল। তারা ভেবেছিল নীলুফার হয়তোবা লাফাতে লাফাতে চলে আসবে, এসে তার মা আর 3 বোনের কাছে ক্ষমা চাইবে। আর সেই আশাতেই করিম শেখের মা তার 3 মেয়েকে বাড়িতে খবর দিয়ে নিয়ে আসছে। 3 মেয়ে আসার পরই ভাবিকে শায়েস্তা করার জন্য 5 কেজি ছোট মাছ কিনে আনছে। নীলুফা আসলে তাকে দিয়ে এগুলা কাটাবে। কাজের মেয়েরা ওইসব কাজ করতে চায় না, যদিও করে তাহলে মোটা অঙ্কের টাকা নেয়। যখন দেখলো যে নীলুফার আসেনি, তখন তো 3 বোনের মাথায় বাজ পড়লো। এক বোন তো বলেই ফেললো, তাহলে এতগুলা মাছ কে কাটবে? করিম শেখ তো এই কথা শুনে হতভম্ব হয়ে গেল। ছোট মাছ কেন? তখন এক বোন কাটানোর জন্য বলে উঠলো, আরে ভাইয়া, ভাবির হাতে থেকে ছোট মাছ খেতে খুব ইচ্ছা করছিল, তাই বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছি। করিম শেখ বোনদের কথা বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, যা, এখন গিয়ে তোরা মাছ রান্না কর। তখন বোনরা বলে উঠলো, তাহলে মাছ কাটবে কে? করিম শেখ তখন ভুরুকুসকে বলল, কেন, তোর ভাবি যেভাবে কাটতো তোরা অমনে কাটবি। কথাগুলো অন্যদিকে যাচ্ছিল দেখে করিম শেখের মা কথাটা ঘুরিয়ে বললেন, কিরে, তোর বউ কোথায়? করিম শেখ বারান্দার বেঞ্চে বসতে বসতে বললেন, ও আসবে না। আসবে না মানে? প্রতিটা সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়, তাই বলে আসবে না? মাইয়া মানুষের এত তেজ ভালো না। আর ফিরবে না, আমার কাছে তালাক চায়। কথাটা শুনে যেন বজ্রপাতের মতো অবস্থা হলো। মানে নীলুফার মতো মাইয়া তালাক চায়? মানে ফকিন্নির মাইয়ার আবার এত সাহস? করিম শেখ একটু বিরক্তি নিয়ে তার মায়ের দিকে তাকিয়ে বলল, তালাক কি বুঝো না মা? মা তখন বলতেছে, তাহলে দিয়ে আসতে পারলি না তালাক? ওই বেডির তো পাকনা গজাইছে, 2 দিন গেলেই দেখবি পাকনা জয়রা পড়বো, তখন বুঝবো স্বামী ছাড়া চলা যে কতটা কঠিন। করিম শেখ একটু তাচ্ছিলের হাসি দিয়ে বলল, না মা, আমার ছেলে মেয়ে এখানে যে সুবিধাগুলো পায় নাই, ওইখানে ওই সুবিধাগুলো পাচ্ছে, ওরা অনেক ভালো আছে। নীলুফা নিজে ইনকাম করতেছে, ওরা ওইখানে ভালো আছে মা। করিম শেখের মা যেন কথাগুলো বিশ্বাসই করতে পারতেছে না। নীলুফার মতো মেয়ে ওইখানে ইনকাম করতেছে? কথাগুলো শান্ত স্বরে বলল মা। তারপর বলল, চিন্তা করিস না বাবা, তোকে আমি নীলুফার থেকেও ভালো মেয়ে, অল্প বয়সের মেয়ে দেখে বিয়ে করাবো। করিম শেখ তখন একটু শান্ত গলায় বলল, তুমি যদি আমাকে দ্বিতীয় বিয়ে করাও, তাহলে মনে হয় তোমার 3 মেয়ে আর তুমি এই বাড়িতে টিকতে পারবে না, কারণ সবাই তো নীলুফার মতো হয় না। কথাটা বলেই ঘরে চলে গেলেন করিম শেখ। কথাটা শুনে করিম শেখের মায়ের কপালে যেন ভাঁজ পড়ল। কথাটা শুনে করিম শেখের বোনেরা বলল, মা, ভাইয়াকে আর বিয়ে করানোর দরকার নেই, তুমি আছো, আমরা আছি, আমাদের ছেলে মেয়েরা আছে, ভাইয়াকে আর বিয়ে করানোর দরকার নেই। আবার যদি বিয়ে করাও, তখন যদি ওই বউ এসে আমাদেরকে খরচ না দেয়, তখন? এভাবে মা মেয়েরা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল। ওদিকে দেয়ালের ওই পাশ থেকে দাঁড়িয়ে সবই শুনলো করিম শেখ। আজকে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তার, এতটাই স্বার্থপর তার বোনেরা। রাতের বেলা সবাই একসাথে খেতে বসছে। করিম শেখ, তার মা, বোন, বোনের জামাইরা, বোনের বাচ্চারা সবাই মিলে অনেক কিছু রান্না হয়েছে, পোলাও, রোস্ট, গরুর মাংস, কিন্তু ছোট মাছ রান্না হয়নি। করিম শেখ বলে উঠলেন, কিরে, ছোট মাছ কই? তখন তার ছোট বোন বলে উঠলো, এত রাতে কে রান্না করবে ছোট মাছ? তখন করিম শেখ বলল, কেন, নীলুফার তো ঠিকই রান্না করতো। তখন করিম শেখের মা বলল, এটা ওর দায়িত্ব। তখন করিম শেখ বলল, কই, তোমার মেয়েদেরকে তো দেখতাম না এরকম কোনো দায়িত্ব পালন করতে। তারও তো দেবর, ননদ, ভাসুর সবাই ছিল, কখনো তো দেখি নাই কারো জন্য এত রাতের বেলা গিয়ে ছোট মাছ কেটে রান্না করতে। ভাইয়া, আমাদের সংসার আমরা বুঝবো, ওইটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। নাকি বউ চলে গেছে দেখে সরাসরি আমাদের দোষতেছ? বোনদের এসব কথায় পাত্তা না দিয়ে করিম শেখ বলল, মা, নীলুফারকে যে বিয়ের সময় গহনা দেওয়া হয়েছে, ওগুলা কালকে আমাকে দিবে, আমি নীলুফাকে দিয়ে আসবো। করিম শেখের ছোট বোন বলে উঠলো, কেন দিবে ওগুলা মা? ওগুলো এখন আমাদের মা, তুমি এগুলা দিবে না, তুমি যাই বলে দিও। করিম শেখ ভাতের প্লেটটা মেঝেতে ফেলে দিয়ে হাত ধুতে ধুতে বলল, কালকের মধ্যে গহনাগুলো আমাকে দিবে, না দিলে একজনকে আমি আর খরচ দিব না। এটা বলে করিম শেখ বের হয়ে গেল। আর সাথে সাথে যেন বোনদের কপালে বাজ পড়লো। ছেলের মুখে এইসব কথা শুনে করিম শেখের মাও নিশ্চুপ, যেন কোনো কথা বলতে পারতেছে না। দেখতে দেখতে 4টা মাস কেটে গেল। নীলুফার সংসারে সুখের কমতি নেই। হোটেলের কাজের পাশাপাশি সে একটা ছোট ব্যবসাও শুরু করছে, মোটামুটি ভালোই টাকা আসতেছে। অন্যদিকে কিছুদিন পরেই করিম শেখ নীলুফার গহনাগুলো ফেরত দিয়েছে। নীলুফা চিন্তা করছে পরের বছর ঘরটাকে পাকা করবে। ঘরের ভিতর নীলুফা নকশি কাঁথা সেলাই করতেছিল। তখনই দৌড়ে এলেন নীলুফার মা, দর দর করে মুখ থেকে ঘাম ঝরতেছে। নীলুফা, তোর জামাইয়ের দোকানে আগুন লেগেছে, পুরো সব শেষ। জামাই হার্ট অ্যাটাক করে 14 দিন হসপিটালে ছিল, একটু আগে ফোন করছিল, তোকে দেখতে চায় মা। কথাগুলো শুনে নীলুফার পায়ের নিচ থেকে মনে হয় মাটি সরে গেল। রাগের মাথায় সেদিন করিম শেখকে অনেক কথা বললেও করিম শেখ হচ্ছে তার জীবনে একমাত্র পুরুষ। জীবনের 16টা বছর তার সাথে একসাথে কাটাইছে। যতটাই অন্যায় করুক না কেন, তারপরও তো সে তার স্বামী। ছুটে গেল সরকারি হাসপাতালে। যেই লোকের মাসে লাখ টাকা ইনকাম, সে কিনা সরকারি হাসপাতালের বারান্দায় পড়ে আছে। ওনার মা বোন কাউকেই পাশে দেখলো না। কাউকে পাশে না দেখে জিজ্ঞেস করলো, আপনার মা বোনরা কোথায়? বিপদের সময় আপনার হাত ছেড়ে দিয়েছে নাকি? লজ্জায় কিছু বলতে পারলো না করিম শেখ।
দোকান পুরে প্রায় 1 কোটি টাকার মতো লস হয়েছে। করিম শেখের সব শেষ। এদিকে পাওনাদারেরা পাওনা টাকা ফেরত নেওয়ার জন্য গুড়গুড় করতেছে। করিম শেখের মাথায় হাত, এত টাকা কোথা থেকে দিবে তিনি? সব টাকা তো নতুন মাল কিনে দোকানে উঠাইছে। ওনার তো আলাদা করে কোনো সেভিংসও নেই। এতদিন যা জমি জমা কিনছে সব বোনদের নামে। বাধ্য হয়ে বোনদের কাছে গেলেন। বোনরা কোনো সাহায্য করলো না তাকে, উল্টারও বলে দিল ওই জমির উপর নাকি তার কোনো অধিকার নেই। ওই জমিগুলো নাকি বোনরা তাদের প্রাপ্য হিসেবে পাইছে, আর ওই জমিগুলো তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য রেখে দিছে। ভাইয়ের জন্য তো তাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার করতে পারবে না। বোনদের মুখ থেকে এইসব কথা শুনে করিম শেখ হতভম্ব। করিম শেখ বাড়িতে এসে মায়ের কাছে সব কথা বলল, কিন্তু মা ও শেষ পর্যন্ত মেয়েদের পক্ষই নিল। করিম শেখ তারপরও তার মায়ের পায়ে পড়ল, বলল মা তোমার গহনাগুলো আমাকে দাও, কিন্তু মা সেগুলো দিতে অস্বীকার করে। ওই গহনাগুলোর উপরও নাকি শুধু তার বোনদেরই অধিকার আছে। বাধ্য হয়ে করিম শেখ দোকান দুইটা বিক্রি করে দেয়। তখনও 20 লাখ টাকা দেয় না, বাকি রইল ভিটে বাড়িটা। যখন ভিটে বাড়ি বিক্রির কথা উঠলো তখনও বোনেরা এসে হাজির তাদের ভাগের জমি নিতে। মা আর বোনদের এইরকম ব্যবহার দেখে করিম শেখ তার ছেলের হাসি দিয়ে বোনদের তাদের ভাগ বুঝিয়ে দিয়ে তার নিজের অংশটুকু বিক্রি করে দিলেন। তারপর নিজের বাকি টাকা পরিশোধ করলো। তারপর উনি একটা ব্যাচেলার বাসায় সিট বুক করলেন। তার মা এখন বোনদের সাথে, কিন্তু বোনদের বাড়িতে ভাইয়ের আর জায়গা হয়নি। করিম শেখ হঠাৎ করে মেসের মধ্যে হার্ট অ্যাটাক করে। তার রুমমেটরা সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। অতীতের কথা চিন্তা করে করিম শেখের চোখে পানি। নীলুফা সবকিছু বুঝতে পারলো। তারপর নীলুফা তার জমানো টাকা খরচ করে করিম শেখের চিকিৎসা করালো। কারণ নীলুফার খুব ভালো করে জানে যে তার মা বোনেরা তার চিকিৎসার জন্য একটা টাকাও খরচ করবে না। কিন্তু সে তো তার সন্তানদের বাবাহারা করতে চায় না। দূরে থাকুক, তারপরও বেঁচে থাকুক। আজ করিম শেখকে হসপিটাল থেকে বিদায় দিবে। বিদায় জানিয়ে নীলুফা চলে যেতে শুরু করলে করিম শেখ পেছন থেকে হাতটা ধরে ফেলে। আমাকে আরেকটা সুযোগ দিবে নীলুফা? আমি ভালো সন্তান আর ভালো ভাই হইছি, কিন্তু আমি ভালো বাবা আর ভালো স্বামী হয়ে দেখাতে চাই। আমি আর কখনো পেছনে ফিরে তাকাবো না। নীলুফা এক দৃষ্টিতে তার স্বামীর দিকে চেয়ে থাকে। 3 বছর পরে আজকে নীলুফা তার স্বপ্নের দোতলা বাড়িতে উঠবে। বাড়ির নাম দিয়েছে নীলুফা ভিলা। নামটা দিয়েছে করিম শেখ। নীলুফা যদিও অনেক বারণ করছে, কিন্তু করিম শেখ শুনেনি। সেদিন হাসপাতালে নীলুফা তার স্বামীকে ফিরিয়ে দেয়নি। সে আরো একবার সুযোগ দিছে তাকে। তার বাবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। নীলুফার বাড়িতে করিম শেখকে একটা দোকানে কাজে ঢুকিয়ে দেয়। যেহেতু ব্যবসার হাত ভালো ছিল, তাই খুব তাড়াতাড়ি দোকান মালিকের মন জয় করে নেয়। জমানো টাকা দিয়ে বাজারে ছোট্ট একটা হোটেল দেয়। সেটা থেকে আজকে সে জনপ্রিয়। সে আজ সফল ব্যবসায়ী। করিম শেখ তার ব্যবসার সমস্ত টাকা পয়সা এখন নীলুফার হাতেই তুলে দেয়। অন্যদিকে নীলুফা তার ভাইয়ের প্রতিও কৃতজ্ঞ। এই যাত্রায় তার ভাই তাকে অনেক সাহায্য করছে। বাড়ির মিলাদে যখন সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, তখনই আগমন ঘটে 4 অতিথির। করিম শেখের মা আর বোনেরা আহাজারি করতে করতে বাড়ির ভিতর ঢুকলো। করিম শেখের মা নেকা কান্না করতে করতে বলে, বাপজান, তোকে আমি জন্ম দিলাম, বড় করলাম, লেখাপড়া করাইলাম, আর আজকে তুই আমাকেই ভুলে গেলি? বাড়ি করলি, একবারও মাকে জানানোর কথা মনে হয়নি? করিম শেখের ছোট বোন বলে উঠলো, ভাইয়া, একবারও কি তোর বোনদের কথা মনে হয়নি? এদিকে নীলুফার ঘামতেছে। তার সুখের সংসার কি আবারও ভেঙে গেল? করিম শেখ বলে উঠলো, দেখো দেখো তো নীলুফার কে এসেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বিদায় করে দাও। এটা বলেই করিম শেখ ওইখান থেকে চলে গেল। নীলুফা সন্তুষ্টের হাসি হেসে 4টা বিরিয়ানি প্যাকেট তাদের হাতে তুলে দিয়ে বলল, এবার আপনারা আসতে পারেন। তখন নীলুফার শাশুড়ি নীলুফাকে বলল, তুমি আমাকে আমার ছেলের বাড়ি থেকে চলে যেতে বলতেছো, বেয়াদব মেয়ে। নীলুফা তখন তার ছেলের হাসি হেসে বলল, বাড়িতে ঢোকার সময় মনে হয় বাড়ির নামটা দেখেন নাই, নীলুফা ভিলা। আর এই বাড়িটাও আমার নামে, নীলুফার নামে। এটা নীলুফার সংসার। এখানে অন্য কারো কোনো জায়গা নেই। এটা শুধু নীলুফার সংসার।